হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। পেছন থেকে পুরুষালী গমগমে কণ্ঠে বলা কথাগুলোয় ভ্যাবাচাকা খায় ছেলেগুলো। পেছনে ফিরতেই ওদের সামনে এসে দাঁড়ায় ইরফান। ইরফানের কথায় না চাইতেও হেসে ওঠে তিহু। নিজের হাসি থামিয়ে ইরফানের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে সে। ইরফানের জবাবে ছেলেগুলো ঘাবড়ে গেলেও নিজেদের স্থির রাখলো। এই ছেলেটা কি করতে পারবে ওদের? ওরা তিনজন আর ছেলেটা শুধুমাত্র একা। ভয় পেলে পেয়ে বসবে। আমাদের শিক্ষাদিদের সাথে নাগর নিয়ে এলে নাকি সুন্দরী? সেটা সুন্দরীকে না জিজ্ঞেস করে আমাকে বল, আমি উত্তর দিচ্ছি। তবে কি জানিস, আমার উত্তর দেবার ভঙ্গিমাটা একটু আলাদা। আমাদের সাথে মাস্তানি করছিস? কানের নিচে এমন দেব না। ও মা, তাই নাকি? অনেক দিন শরীরে ব্যায়াম করা হচ্ছে না। জিমের ট্রেডমিল ফিল ওসবে আর ভালো লাগে না। চল আজ তোদের দিয়েই ব্যায়ামটা সেরে নেই। ইরফানের কথা শেষ করার আগেই একটা ছেলে ঘুষি বসায় তার নাক বরাবর। মারামারিতে কাঁচা হওয়ার দরুন ঘুষিটা কিছুই হয়নি ইরফানের। মুচকি হেসে সানগ্লাসটা খুলে ক্যাচ করে ছুঁড়ে দেয় তিহুর দিকে। এবার আমার স্টাইল দেখ। প্রতিদিন জিম করার দরুন পাতি ছেলেগুলোকে হারাতে বেশি সময় লাগে না ইরফানের। মারামারিতে এক পর্যায়ে হঠাৎ পকেট থেকে ছুরি বের করে ইরফানের পিঠে ছুরি চেপে ধরল একটা ছেলে। বেখেয়ালিপনাতে নড়ে যাওয়াতে ইরফানের পিঠে পাতলা শার্ট গলে পিঠে গিয়ে লাগে ছুরির আঘাতটা। আহ! ইরফানের আর্তনাদে কেঁপে ওঠে তিহু। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে তার কলেজ ব্যাগ দিয়ে বাড়ি মারল তিহু। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা সরে গেলে বাড়িটা গিয়ে ইরফানের পিঠে কাটা গায়ে লাগলো। অসহায় চোখে তিহুর দিকে তাকিয়ে থাকলো ইরফান। তুই কার দলে বোন আমার? আপনার? তাহলে তুই আমাকে কেন মারছিস? ভুল হয়ে গেছে ভাইয়া। ইরফানের সাদা শার্টের পিঠের নিচের অংশে রক্তে লাল হয়ে গেছে। তা দেখে কেটে পড়ে ছেলেগুলো। রক্তারক্তি ব্যাপার, একবার থানা পুলিশ হলে আর মাস্তানি করতে হবে না। ছেলেগুলো চলে যেতেই দৌড় দেয় তিহু। রাস্তার পাশ থেকে এক ধরনের সবুজ পাতা এনে থামে ইরফানের পেছনে। পাতাগুলো হাতের সাহায্যে কষলে নিল। দেখি পিঠের শার্ট তুলুন। পারবো না, এই পাতার রস অনেক জ্বালা করে। এসব ভণ্ড ডাক্তারি অন্য কারো সাথে গিয়ে কর, আমার সাথে ভুলেও না। আপনি তুলবেন নাকি আমি তুলবো? তুলছি। এমন নাদান অসহায় বাচ্চাকে ভয় দেখাতে তো লজ্জা করে না? দেহু চোখ পাকানোর সাথে সাথেই বিনা বাক্যে পিঠের শার্ট খানিকটা উপরে তুলল ইরফান। পিঠের ক্ষতটা পাতা সহ রসটা চেপে লাগিয়ে দেয় তিহু। পাতার রস লাগানোর কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। গভীর নেত্রে ক্ষতটা পর্যবেক্ষণ করে তিহু। ক্ষতটাকে বেশ গভীর বললে ভুল হবে, আবার ছোটও বলা যায় না। চলুন ডাক্তারের কাছে যাব। চল বাইকে ওঠ, বাসায় গিয়ে ড্রেসিং করে দিস। কিন্তু? কোনো কিন্তু না। পিঠে ব্যথা করছে, জলদি বাসায় ফিরতে হবে। আর বাসায় গিয়ে কাউকে ভুলেও বলবি না এ কথা, ঠিক আছে? কিন্তু বাইক তো নষ্ট হয়ে গেছে, হেঁটে যেতে হবে ভাইয়া। কিছু হয়নি বাইকের, চল। আর একটা কথাও না। বাড়ির মূল ফটক পেরুতেই বাইক থামায় ইরফান। বাইক থামতেই তিহু নেমে দ্রুত পায়ে হাঁটা ধরল। এই তিহু দাঁড়া, আমার সাথে যাস। ইরফানের কথায় মাথা নাড়িয়ে দাঁড়ায় তিহু। শোন তিহু, তুই আমার পেছন পেছন আসবি। এই ধর, ছোটবেলায় রেলগাড়ি খেলার মতো যেমন একটা বিষয় ছিল না, তেমন যাতে আমার পিঠের রক্ত না বোঝা যায়। বড় আম্মু, মা বা মামুনি কেউ যদি জিজ্ঞেস করে এমনভাবে আসছি কেন, সেটা আমি বলবো। তুই বোকা, মুখ খুলবি না। ইরফান তিহু সদর দরজা পেরিয়ে সিঁড়ির কাছে যেতেই আয়েশা বেগম ডাক দিলেন, কিরে তোরা দুই ভাই বোন একসাথে ফিরলি যে? তিহু না কলেজে গেছে? একটা কাজে বাহিরে গিয়েছিলাম, আসার সময় তিহুকে কলেজ থেকে নিয়ে এসেছি। ও, তা এভাবে হাঁটছিস কেন দুজনে? অনেক দিন রেলগাড়ি খেলি না, তাই আর কি দুজনে একটু প্র্যাকটিস করছিলাম, তাই না তিহু? ডান হাতে তিহুকে নিজের সাথে জড়িয়ে চোখের ইশারা করে ইরফান। ইরফানের সাথে তাল মেলালো তিহু। জি মামুনি। ছোট আপা তুমিও না? ওই পাগল দুটোর কথা শুনছো কেন এত মনোযোগ দিয়ে? দেখো গিয়ে মাথায় আবার কোনো নতুন ভূত চেপেছে। আম্মু, থাক না মেঘা, ছেলে মেয়েগুলো ভালো থাকলে তো আমাদের শান্তি।
দুটোতে বাড়ি ছেড়েছে। একজনের বিয়ে হয়ে গেছে, এখন ওরা তিনজনই তো আছে শুধু। তোমরা কথা বলো, আমরা গেলাম। কথা শেষ করে আগের মতো করেই আবারও হাঁটা দেয় তারা। সিঁড়ি বেয়ে উঠতেই থমকে দাঁড়ালো ইরফান। ইরফানকে দাঁড়াতে দেখে নিজের ঘরে যেতে নেয় তিহু। ভ্রুকুচকে তিহুর গতিবিধি লক্ষ্য করছে ইরফান। কোথায় যাচ্ছে এই মেয়ে? তার তো তাকে পিঠে ব্যান্ডেজ করে দেওয়ার কথা ছিল, এইটুকু সময়েই ভুলে গেছে। বড় পায়ে এগিয়ে গিয়ে তিহুর কাঁধের ব্যাগটা খামচে ধরে ইরফান। ব্যাগটা ধরে টানতে টানতে তিহুকে তার ঘরে নিয়ে যায়। রুমের দরজা লক করে তারপর ছাড়লো ব্যাগটা। এখানে আনলেন কেন? বাসর সারতে। কথা শেষে তিহু আর একটু কাজ ঘেঁষে ইরফান। তা দেখে দুপা পিছিয়ে যায় তিহু। ইরফান আর একটু আগালো। তিহু পিছিয়ে যেতে অয়ড্রপের সাথে ধাক্কা খেলো। ভয়ে ধর করে ঘামছে তিহু। ঘেমে নিয়ে একাকার অবস্থা। ফোঁটা ফোঁটা ঘাম কপাল বেয়ে গলায় এসে নামছে। গোলাপের পাপড়ির ন্যায় মসৃণ ওষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে তিহুর। পরনে কলেজ ড্রেসটা খামচে নেয় দুহাতে। তিহুর কাঁপাকাঁপিতে ঢোক গিলে ইরফান। তারও কাঁপছে। এতক্ষণ খিচে ধরা পিঠের ব্যথাটাও এখন উধাও। ইরফান মুচকি মুচকি হাসছে, ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি। যেন সর্বনাশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তারা। খাবার প্লেট সামনে নিয়ে অনড় হয়ে বসে আছে আবরার। মিনিট 10 পেরিয়েছে তার এইভাবে বসে থাকার। বসে বসে ইনায়ের খাওয়া দেখছে, যে কিনা ছোট ছোট আঙ্গুলে আলতো হাতে ভাতের সাথে মাছ মাখিয়ে খাচ্ছে। তার মাছের কাটা বাছা দেখে মনে হচ্ছে শক্ত হাতে ধরলেই মাছের টুকরোটা ব্যথা পাবে। মাঝে মাঝে চিকন ভ্রুদয়গুলো কুঁচকে আবার কি যেন দেখছেও। আর একটা নলা মুখে নিয়ে আবরারের দিকে তাকালো ইনায়া। তাকে খেতে না দেখে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, খাবারগুলোকে কি শোকেসে সাজিয়ে রাখবেন আবরার ভাই? কেন কেন তাহলে খাচ্ছেন না কেন? ইনায়ার প্রশ্নে হাতের দিকে তাকিয়ে মন খারাপ করে নিল আবরার। আবার চোখ ছোট করে করুণ চোখে চাইল ইনায়ার দিকে। আবরার তাকাতেই ভ্রু নাচায় ইনায়া। বাড়িতে থাকলে তো হাত কেটে গেলে আম্মু খাইয়ে দিত, এখন তো আর আম্মু নেই, হাতটাও জ্বলছে। মিথ্যা কথা বলেন কেন? গত মাসে যখন ইচ্ছে করে হাত কেটেছিলেন তখনও তো দিব্যি নিজের হাতে খেয়েছেন। বরং বড় আম্মু খাইয়ে দিতে বলায় বলেছিলেন প্রয়োজন নেই, তখন তো রাগ করে কেটেছি। এখন তো আর তা না। আর সব সময় কি ব্যথা একরকম হয় নাকি? বাদ দে, তুই বুঝবি না। থাক, বড় আম্মু নেই তাতে কি হয়েছে, আমি আছি না। তুই থাকলেই কি? থাক, তুই তোর খাবার খা, আমি ভাত খাবো না। আবরার বিছানা থেকে উঠতে নিতেই হাত চেপে ধরলো ইনায়া। ডাগর ডাগর চোখে ইশারা করলো বসতে। আবরারও লক্ষ্মী ছেলের মতো নিজের জায়গায় বসে পড়ল। বসুন, আমি হাত ধুয়ে আসছি। কি জন্য? আপনাকে খাইয়ে দিতে। 5 মিনিট বসুন, আমি 2 মিনিটে আসছি। লাগবে না হাত ধোয়া। আবরারের অভয় পেয়ে বসে আবরারের প্লেটটা নিজের কোলের ওপর নেয় ইনায়া। মাছ ভাজার থেকে কাটা ছাড়িয়ে ভাতের সাথে মাখিয়ে নিল। নরম আঙ্গুলগুলোর সাহায্যে লোকমা তুলল। তীর তীর করে কাঁপছে ইনায়ার হাত। আবরারের মোহাচ্ছন্ন ন্যায় তাকিয়ে আছে সেই হাতের দিকে। আর একটু ইনায়ার দিকে এগিয়ে ওর হাত চেপে ধরল সে। আবরারের ছোঁয়াতে কম্পন বাড়ে ইনায়ার। চট করে চোখ তুলে তাকালো ইনায়া। আবরারের এমন চাহনিতে চোখ মেলাতে পারে না ইনায়া। নামিয়ে নিল তার চোখ। ইনায়ার হাতটা ধরে লোকমাটা নিজের মুখে পুরে নেয় আবরার। আবরারের লোকমাটি নিতেই হাত টান মেরে ছাড়িয়ে নিল ইনায়া। কাঁপা কাঁপা গলায় কিছু শব্দ আওড়ালো। মানে, আমি সবজি আনছি। সবজি তোমার সামনেই বাটিতেই আছে বউ। আবরারের বউ শব্দটা কানে আসতেই অবশ হয়ে আসে ইনায়ার সমস্ত শরীর মন। কানে কি ঠিক শুনছে সে? বউ? ছোট্ট দু বাক্যের শব্দটা কিন্তু কেমন যেন লাগছে ইনায়ার। মাথা ঘুরছে, শরীরটা কেমন যেন লাগছে। প্লেটটা কোল থেকে নামিয়ে পাশে রেখে দিল ইনায়া। আস্তে আস্তে নিভে আসে ইনায়ার চক্ষু। ইনায়া পড়তে পড়তেই তাকে ধরে ফেলে আবরার। খাবারের প্লেটটা সরিয়ে নিজের বুকে টেনে নিল ইনায়াকে। কোলে মাথাটা রেখে হালকা হাতে ইনায়ার গালে থাপ্পড় দিল। শেষে উপায় না পেয়ে গ্লাস থেকে পানি নিয়ে পানি ছিটে মারল। আস্তে করে চোখ খুলল ইনায়া। কি হয়েছে তোমার? আপনার কি হয়েছে? কই কি হয়েছে? হঠাৎ তুমি করে বলছেন কেন? এমনি কেন বলতে পারি না?
পারেন, কিন্তু জানো বউ, আমি চাই তুমি সারা জীবন এভাবেই আমার কোলে মাথা রেখে শুয়ে থাকো। আবরারের কথায় খেয়াল হয় ইনায়ার যে ও আবরারের কোলে শুয়ে আছে। ছাড়ুন, উঠবো। তড়িঘড়ি করে উঠে পড়ে ইনায়া। উঠে আবরারের দিকে পিঠ দিয়ে বসলো। ইনায়া বসতেই আবরার ইনায়ার কানের কাছে মুখটা নিয়ে যায়, ফিস ফিস কণ্ঠে বলল কিছু কথা। তুমি কি আমার ভালোবাসার আগুনে পুড়তে প্রস্তুত বউ? আই নিড ইউ ইন এ ভেরি ব্যাড ওয়ে। আই কান্ট হ্যান্ডেল মি এনিমোর। তড়িঘড়ি করে উঠে পড়ে ইনায়া। ইনায়া উঠতে নিলে আবরার ওকে উঠতে সাহায্য করলো। উঠে আবরারের দিকে পিঠ দিয়ে বসে ইনায়া। আবরারের এমন মাতাল কণ্ঠে অবশ হয়ে গেল ইনায়ার দেহ মন। লজ্জায় তার মরণ মরণ দশা। কান গাল দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে। কপালের চারপাশ চিকন ঘাম ধরেছে। ইচ্ছে করছে মাটির মাঝ বরাবর ফাটল ধরুক আর সে সেই অতলে হারিয়ে যাক। ধরণী তাকে এত লজ্জা কেন দিচ্ছে? তার মনে হচ্ছে কথাগুলো শুনে তার চারপাশের আসবাবপত্রগুলো ইনায়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কি লজ্জা! অতিরিক্ত নার্ভাস হয়ে হাত পা কাঁপতে লাগলো তার। চিকন চিকন আঙ্গুল কাঁপতে দেখে হাসলো আবরার। এখনই তো লজ্জা পাচ্ছে মেয়েটা, যখন উফ আর ভাবতে পারছে না সে। তার শরীর কাঁটা দিয়ে যাচ্ছে, কেমন পাগল পাগল লাগছে আবরারের। ওর ঔষধ কি? ও হ্যাঁ, সে জানে তো। ওর ঔষধ একমাত্র ইনায়ার কোমল গোলাপের পাপড়ির ন্যায় মসৃণ ওই দুটো ওষ্ঠধর। ইনায়া নিজের ভার ছেড়ে দেয় আবরারের বুকে। তা দেখে ওর কাঁপা কাঁপা হাতগুলো দুহাতে চেপে ধরল আবরার। আরেক দফা আবরারের ওষ্ঠজোড়া ইনায়ের কানের কাছে। ইফ ইউ ফেইন্ট এগেইন আই উইল নট টেক ইউর পারমিশন। ইউ নো আই ডোন্ট লাইক রিপিটিং থিংস। আমি ঠিক আছি। তাহলে এমন কাঁপছো যে? কথা আটকে যাচ্ছে কেন তোমার? বাকি ভাতটুকু আপনাকে খাইয়ে দেই। না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দেব? যেই প্রশ্নটা করেছিলাম। আমি কি নীরবতা সম্মতির লক্ষণ হিসাবে ধরে নিব? আপনার ইচ্ছে আমি হাত ধুয়ে আসি। কথা শেষে এক প্রকার দৌড়ে পালায় ইনায়া। এক দৌড়ে বেসিনের সামনে এসে থামে ইনায়া। তড়িঘড়ি করে হাত ধুয়ে নেয় সে। হাত ধুয়ে আয়নায় নিজের প্রতিবিম্বে তাকালো। লজ্জায় দুগাল সহ নাকের ডগা লাল হয়ে আছে। আয়না থেকে চোখ ফিরিয়ে চোখ মুখে পানি ছিটালো। কাপড়ে আঁচলে মুখটা মুছে নিল ইনায়া। ঘরে যেতে পা বাড়াতেই আবার থেমে গেল সে। হাত পা চলছে না। ওই ঘরে গেলেই আবারও লজ্জা দেবে ওই শয়তান লোকটা। লাগামহীন কথায় তীরবিদ্ধ করবে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর ও ইনায়াকে না যেতে দেখে উঠে পড়ে আবরার। রুম থেকে বেরুবার আগেই বেসিনের সামনে ইনায়াকে একা একা দাঁড়িয়ে হাসতে দেখল। ধীর পায়ে আবরার তার পেছনে গিয়ে দাঁড়ালো। নিজের ধ্যান থাকায় ইনায়ার খবর নেই যে তার পেছনে সে কেউ এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিজের মেদহীন পেটে কারো ঠান্ডা হাতের বিচরণ ধ্যান ভাঙে ইনায়ার। শিরশির করে ওঠে পুরো শরীর। বুঝতে বাকি রয় না যে হাতের মালিক কে। আয়নাতে চোখ বুলাতেই পেছনে দাঁড়ানো আবরারের সাথে চোখাচোখি হলো ইনায়ার। আবরারের অমন মাতাল চোখে বেশিক্ষণ তাকাতে পারল না ইনায়া। নিজের দৃষ্টি সংযত করে নিল সে। আবরার নিজের সাথে আর একটু আঁকড়ে ধরে ইনায়াকে। হ্যাঁচকা টানে আবরারের বুকে ধাক্কা লাগে ইনায়ার পিঠে। ইনায়া বা হাত দিয়ে জড়িয়ে ডান হাতের কানের পাশে চুলগুলো গুজে দিল। আবরার ওষ্ঠ বাড়িয়ে ইনায়ার কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু খেলো। বরফের মতো জমে যায় ইনায়া। এই সুযোগে তাকে কোলে তুলে নেয় আবরার। নিজের ভারসাম্য সামলাতে আবরারের ঘাড় আগলে ধরে। সযত্নে ইনায়াকে কোলে তুলে রুমে আনলো আবরার। ইনায়াকে বিছানাতে শুইয়ে দাঁড়াতেই নিতেই ডান হাত পড়ল টি শার্টের কলারে। ফের ইনায়ার ওপর আলসোয়া হয়ে শুয়ে পড়ে আবরার। আলতো চোখে তাকালো ইনায়ার ওই কাজল কালো দু চোখে। ইনায়া চোখ নামিয়ে নেয়। একবার তুমি করে ডাক না যান। আপনি তো আমার বড়। আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, সো টেল মি নাও, হারি আপ। আবরার ভাই তুমি? নো, অনলি ইউ। আমি তোমার কোন জন্মের ভাই? হ্যাঁ, এই জন্মের। অন্বিতা, ফাজলামি করবে না বলে দিলাম। আবরার তুমি আরেকবার প্লিজ। আবরারের কাতর কণ্ঠে আবদারের শিউরে ওঠে ইনায়া। আটকে যাওয়া গুটি দুয়েক বাক্যের শব্দটা আবার আওড়ায়।
তুমি? আবরার ইনায়ার বলা কথাটা শেষ করতে না দিয়ে আঁকড়ে ধরে খুব শক্তভাবে। পরক্ষণে ইনায়া অনুভব করল তার ওষ্ঠ অন্য কারো বিচরণ। এক পুরুষালে হাতে বন্দি সে। ছটফট করে ওঠে ইনায়া। আবরারের বেপরোয়া পুরুষালী হাতের ছোঁয়া আর ওষ্ঠের দংশনে কেঁপে কেঁপে উঠছে ইনায়া। এক সময় সেও অভ্যস্ত হয়ে পড়ল। দুহাতে আঁকড়ে নেয় আবরারের টি শার্ট বিহীন পিঠ। নখের আঁচড়ে বিধ্বস্ত করে ফর্সা পুরুষালী পিঠটা। শরীরে কাঁথা পেঁচিয়ে শুয়ে আছে ইনায়া। তলপেটে চিনচিনে ব্যথা হচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে তার মধ্যে শাড়িটা দূর মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আবরার ইনায়ার পাশেই শুয়ে আছে, কোমর অবধি কাঁথা টানা। তার দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল ইনায়া, আবরার ভাই, একটু শাড়িটা নিয়ে দেন না। কি বললে? এইমাত্র কি বললে? শাড়িটা এনে দিন। তার আগে, আবরার ভাই, তুমি কি চাও আমি আরেকবার মুড়ে আসি? কি বলছেন? আরেকবার ভাই বললে তো তোমার 12টা বাজিয়ে ছাড়বো কিন্তু। কথা শেষে উঠে পড়ে আবরার। বিছানার অপর পাশে ঘুরে কাঁথায় মোড়ানো ইনায়াকে কোলে তুলে নেয়। আমি সামনে থাকতেও তোমাকে হেঁটে ওয়াশরুমে যাওয়ার কি প্রয়োজন জান? আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন আবরার ভাই। আরেকবার ভাই বলো, তারপর দেখাচ্ছি। বলবো না, নামিয়ে দিন আমাকে। আর কাভার্ড থেকে একটা শাড়ি দিয়েন। দিচ্ছি জান, দিচ্ছি। একটু ভালোবেসেও তো বলতে পারো। কাভার্ড থেকে ইনায়ার শাড়ি আর 2 কাপড় এনে দরজায় দাঁড়ায় আবরার। ইউনো জান, পানি অপচয় করা আমার একদম পছন্দ নয়। তাই আমি কি তোমার সাথে শাওয়ার নিতে পারি? আবরার, যাচ্ছি। আরেকবার ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দেয় ইনায়া। আবরার পেছনে সরতেই তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয় ইনায়া। মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে ইনায়া। তোয়ালে দিয়ে চুল প্যাঁচাতে বিড়বিড় করছে। নির্লজ্জ, অসভ্য, বেহায়া লোক। ড্রয়িং রুম থেকে পানি পান করে রুমে আসতেই বারান্দার দরজায় দাঁড়ালো। ইনায়াকে দেখতে পেল। চুপি ইনায়ার পেছনে এসে দাঁড়িয়ে জড়িয়ে ধরার আগে ঝাঁঝালো চিৎকারে সরে পড়ে। বদলোক, কন্ট্রোললেস। কি করেছি বউ? শীত লাগছে আমার। গলায় কামড়ে কি করেছেন দেখুন। আমি কিছু জানি না। বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি আসবে বোধ হয়। গ্রিলের বাইরে হাত বাড়ায় ইনায়া। বারান্দা থেকে হাত বাড়াতেই বেলি ফুলে নেওয়া যায়। গাছটা বেশ পুরনো হওয়াতে বেশ বড়সড়। কয়েকটা বেলি ফুল হাত বাড়িয়ে নিয়ে সুবাস শুকলো ইনায়া। কি মিষ্টি সুবাস, মন প্রাণ জুড়িয়ে যায়। ফুলের সাথে আরেকটা সুবাস পেয়ে ফুলগুলো সরিয়ে নিজের হাতটা আবার শুকলো। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছে, এটা আবরারের পারফিউমের ঘ্রাণ। শাওয়ার নেওয়ার পর ও যেন ইনায়ার শরীর থেকে আবরারের পারফিউমের ঘ্রাণ আসছে। একটু পর পর নিজের হাত শুকছে সে। আচ্ছা, বারান্দায় নেড়ে দেওয়া কাপড়গুলো থেকেও কি এমন সুন্দর সুবাস দিবে? ওই কাপড়গুলোতেও তো আবরারের ছোঁয়া মিশে আছে, গভীর আদুরে আর দুষ্টু ছোঁয়াগুলো। যেই স্পর্শে ইনা হয়েছিল অস্থির, আবরার হয়েছিল মাতাল, মোহাচ্ছন্ন। অসাধারণ মিষ্টি ছিল ঘন্টা দুয়েক আগের সেই মুহূর্ত। ভাবতেই ইনায়ের পুরো শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতেই অমায়িক হাসে ইনায়া। দুগাল ছেয়ে যায় লাল রক্তিম আভায়। আবরার এই মুহূর্তে এখানে থাকলে আরও একবার তার কন্ট্রোল হারাতো কোনো এক অচিন সুখের পুরীতে। সত্যি বলতে সুবাসটা ইনায়ার বড্ড ভালো লাগছে। 2-3 বছর ধরেই ডিওর সোভাজ পারফিউমটা ব্যবহার করে আবরার। ইনায়া আগে সুযোগ পেলেই আবরারের ঘরে গিয়ে সবগুলো পারফিউম থেকে একটু মেরে দেখত। এই অভ্যাসের জন্য কম কান টানাও খায়নি আবরারের হাতে। শেষমেশ না পেরেও ওকে 2টো ডিওরের সোভাজ পারফিউম গিফট করেছিল, কিন্তু এগুলো ইনায়ের কোনো দিন ইউজ করেনি। এখনও ড্রেসিং টেবিলে সাজানো আছে। সেই আবরারের পারফিউমগুলোই ও গায়ে মাখত। শেষে ক্লান্ত হয়ে আবরারও আর কিছু বলতো না। কথা হচ্ছে, ইনায়া যখন পারফিউমটা মাখত তখন তো এত সুন্দর ঘ্রাণ ছাড়তো না। তবে কি আবরারের গায়ের সুবাস বলেই এত ভালো লাগছে? ভালোবাসা এত সুন্দর কেন? যেই ইনায়ের শরীরে তার হাওয়া লাগলো অমনি তার কাছে আবরারের ছোট বিষয়গুলোও ভীষণ অন্যরকম আর বিশেষ ঠেকছে।